আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি যদি ফ্রিল্যান্সিং এই সেক্টরে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের গ্রাফিক্স ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনি যদি এই গ্রাফিক্স ডিজাইন সেক্টরে নতুন আসতে চান বা আপনি কোনো ট্রেনিং সেন্টারে শিখতেছেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব। এটা হচ্ছে, আমরা অনেকেই যারা শিখতেছি আমরা বুঝতে পারি না যে শুরু থেকে কোথায় শেষ করব। আবার অনেকে ইউটিউব ভিডিও দেখে শিখতেছে, তো তাদের অনেকেরই প্রবলেম এইটাই যে কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব। সো আজকে আমি আপনাদের টুলবার থেকে শুরু করে এ টু জেড এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আপনার কাজে অনেক হেল্প করবে। সো এইখানে আপনি জানতে পারবেন যে ডিজাইন কিভাবে শুরু করবেন, টুলবার কিভাবে শিখবেন, কপি ডিজাইন কখন করবেন, কপি থেকে ইউনিক ডিজাইন কেন করা উচিত, এরপরে বিভিন্ন ক্যাটাগরি যেগুলো আছে, লোগো ডিজাইন, প্রিন্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইউআইএক্স ডিজাইন, টি শার্ট ডিজাইন, মোশন গ্রাফিক্স, এগুলা নিয়ে অনেক কিছু আছে। সবগুলা নিয়ে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করার চেষ্টা করেছি, এবং এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবকিছু নিয়ে ডিটেলস আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি। এআই এর মাধ্যমে আপনি এখানে ইনকাম করবেন কি না করবেন সবকিছু ডিটেলস আমি বলার চেষ্টা করেছি। এগুলা সবকিছু আপনাদের অনেক হেল্প করবে আশা করছি। এবং টিম নিয়ে কিভাবে কাজ করবেন, এবং ডিজাইনের পোর্টফোলিও, লোকাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, সবকিছু নিয়ে, মার্কেট প্লেস নিয়ে আপনি শুরু থেকে কিভাবে শেষ করবেন স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করেছি। সো আজকের ভিডিও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আপনি যদি নিউবি হয়ে থাকেন তাহলে আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। সো নতুন হয়ে থাকলে অবশ্যই দেখুন। সকলে ভালো থাকবেন। তাহলে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আমাদের এইখানে গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইনার আপনার প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপটা হবে ফটোশপ, ইলাস্ট্রেটর। ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটা শেখা। আমরা অনেকে আছি ফটোশপে খুব ভালো পারি, ইলাস্ট্রেটরে খুব একটা ভালো পারি না। আবার আমরা অনেকে আছি যে ইলাস্ট্রেটরে ভালো পারি, ফটোশপে খুব একটা ভালো পারি না। তো এইটা করা যাবে না। সব সময় আপনার দুইটাই শিখতে হবে ভালো করে। তো এখানে আপনার শুধু ফটোশপ, অনেকে আছে ফটোশপ ভয় পায়, কারণ এখানে লেয়ারে অনেক আপনার এদিক সেদিক লেয়ারের একটা ব্যাপার আছে। কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু কোনো লেয়ারের ব্যাপার নেই, টেনে ধরে ড্র্যাগ করে নিলে আরেকটা লেয়ার বা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় বা কপি হয়ে যায়। খুব সহজে একটা ইলাস্ট্রেটর একটা শেপ আপনার ডিজাইন করা যায়, মডিফাই করা যায়। কিন্তু ফটোশপে সেটা একটু কঠিন। এই জন্য ফটোশপে অনেকে একটু কাঁচা থেকে যায়, আবার ইলাস্ট্রেটরে অনেকে খুব এক্সপার্ট হয়ে যায়। কিন্তু এটা করা যাবে না। আপনার শুরুতে এই জন্য আমরা ফটোশপ শিখবো, তারপর ইলাস্ট্রেটর শিখবো। তো আপনার গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে প্রথমে আপনার এই দুইটা সফটওয়্যার তো অবশ্যই দরকার, কারণ এই সফটওয়্যার ছাড়া আপনারা কিছুই করতে পারবেন না। এরপরে আপনার শিখতে হবে টুলবার। আপনার ফটোশপে আপনার অবশ্যই টুলবার শিখতে হবে, কারণ আপনি যখন একটা ডিজাইন করবেন বা যে কোনো কাজ করবেন, আপনার অবশ্যই টুলবারের সঠিক প্রয়োগ আপনাকে জানতে হবে। এটা আপনার দরকার না যে সব টুলবারই আপনার জানতে হবে। আমরা শিখবো সব টুলবারই, কিন্তু দেখবেন যে কয়েকটা টুলবার আছে যেটা আপনার সারা জীবন কোনো কাজে লাগতেছে না, কিন্তু ওইটা থেকে গেছে। কিন্তু তাই বলে যে আমরা শিখবো না তা কিন্তু নয়। ওইটা এমন এক সময় আসবে যে সময় ওই টুলবারটা কাজে লাগতে পারে। এই জন্য সকল টুলবার আপনার শিখতে হবে, এবং সকল টুলবারে সঠিক ভাবে প্রয়োগ করতে হবে এবং সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে। সেম একই সিস্টেম আপনার ইলাস্ট্রেটরেও সেম টুলবার গুলো শিখতে হবে, একই প্রসেস, ঠিক আছে? টুলবার তো আমরা শিখলাম, এখন আমাদের করণীয় কি? এখন হচ্ছে টুলবার বেস যখন আমরা ক্লাস করব, তখন আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। হয়তোবা আমরা বিজনেস কার্ড, আমরা প্রিন্ট ডিজাইনের বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিউর, লেটার হেড, ইটিসি 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 ডিজাইন আমরা শিখব। তারপরে দেখি এখানে আপনার টুলবার শেখার পরে আপনাকে কিন্তু এখানে আপনি টুলবারের মধ্যে আপনি ডিজাইন অলরেডি শিখে যাচ্ছেন। তারপর টুলবার শেখার পরে কি আপনার, এখানে টুলবার শেখার পরে আপনার কিছু কাজ আছে যেটা আপনার স্টেপ বাই স্টেপ আপনার ফলো করতে হবে। সেটা হচ্ছে যে আপনার কপি ডিজাইন, ঠিক আছে? আপনার সেম
আপনার টুলবারের প্রয়োগ করেই আপনার একটা ডিজাইন কপি করতে হবে। এই কপি আপনি গুগল থেকে আপনি যে কোনো আপনি ডিজাইন নিতে পারেন, ডিজাইন নিয়ে আপনি কপি করবেন। এটা হচ্ছে পরের স্টেপ। টুলবার টুলবার শেখার পরে হচ্ছে টুলবারে যেহেতু আপনি ডিজাইন মোটামুটি কমপ্লিটলি শিখে ফেলতেছেন, এরপরে আপনার টুলবার শেখার পরেই হচ্ছে আপনার ডিজাইনটা কপি করতে হবে। কমপক্ষে আপনার 100টা ডিজাইন কপি করতে হবে। এত ডিজাইন কেন কপি করবেন? আর এত ডিজাইন কপি করতে তো সময় লাগবে। আপনার একটু সময় বের করে নিতে হবে। কারণ দেখেন, আপনি যত বেশি কপি করবেন, কারণ সব শেপ কিন্তু একরকম হবে না, সব ডিজাইন কিন্তু সিমিলার টাইপের হবে না। এক একটা ডিজাইন এক এক ভাবে করা, বা এক একটা শেপ এক এক ভাবে ডিজাইন করা। সো আপনি যত বেশি কপি করবেন তত বেশি আপনার এই ডিজাইন আপনি ক্রিয়েট করার আইডিয়াটা আপনার জেনারেট হবে, আপনার ডিজাইন সেন্স বাড়বে। বা আপনি এর থেকে খুব টুলবারের সঠিক প্রয়োগ করে আপনি খুব ভালো ভালো ডিজাইন, যেটা আপনার মনে হচ্ছে যে এটা কঠিন, আপনি দেখলে কিন্তু আপনি একটা ডিজাইন দেখলে ভয় পাচ্ছেন যে এই ডিজাইনটা আমি করতে পারবো কিনা, কিন্তু আপনি যখন কপি করতে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ডিজাইনটা এইভাবে করা হয়েছে। তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার কমপক্ষে কমপক্ষে 100টা ডিজাইন আপনি কপি করবেন, ঠিক আছে? এরপর আমরা তো ডিজাইন কপি করলাম, কমপক্ষে 100 বা 150 ডিজাইন কপি করে ফেললাম। এরপর শুধু কি কপি করে যাব? আমাদের তো, আমরা তো ডিজাইনার, আমাদের তো সব সময় দরকার ইউনিক ডিজাইন বের করা। তো শুরুতে আমরা কিন্তু ইউনিক ডিজাইন বের করতে পারবো না, কারণ সবার মাথায় এটা আসবে না। আপনি যদি মিড লেভেলে থেকে থাকেন, তাহলে আপনি হয়তো বা আপনি এদিক সেদিক করে আপনি একটা ইউনিক ডিজাইন বের করতে পারবেন। কিন্তু যারা একেবারে নতুন তারা কিন্তু পারবে না ইউনিক ডিজাইন বের করতে। তো তাদের এইটা হচ্ছে প্রসেস, যে কপি থেকে ইউনিক ডিজাইন বের করতে হবে। কপি থেকে ইউনিক ডিজাইন কিভাবে বের করতে হবে? আপনি একটা ডিজাইন ধরেন, আপনি একটা ডিজাইন, আপনি বিজনেস কার্ড ধরেন, ফর এক্সাম্পল হিসাবে আপনি একটা বিজনেস কার্ড ধরেন। তো বিজনেস কার্ড আপনি সম্পূর্ণটুকু কপি করলেন, একেবারে শেপ যেমন আছে ওই ডিজাইনের সেম টু সেম আপনি ডিজাইনটা কপি করলেন। এখন আপনার দরকার কপি টু ইউনিক ডিজাইন, মানে কপি থেকে আপনার একটা ইউনিক ডিজাইন বের করতে হবে। ওই ডিজাইনটা আপনি কপি করলেন। এবার মনে করেন আপনার, আমি একটা আইডিয়া দিচ্ছি। ধরেন শেপ আছে আপনার বা সাইডে, আপনি ওই শেপটা ডান সাইডে নিলেন। ধরেন শেপ আছে আপনার রেক্টেঙ্গেল, মানে বা আপনার এই লম্বালম্বি ভাবে আছে, আপনি একটু কার্ভ করে দিলেন, কার্ভ করে দিলেন। এগুলা আমি জাস্ট বুঝাচ্ছি। নতুন অনেকে আছেন, আমি তাদের জন্য এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা জাস্ট আমি তাদের জন্য ক্লিয়ার করতেছি। আমি জাস্ট প্রসেসটা বোঝাচ্ছি যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার এগুলা আগাতে হয়। তারপর কপি থেকে ইউনিক ডিজাইন। তো আপনি একটা শেপ এদিক এদিক করলেন, একটা শেপ একটু চেঞ্জ করলেন। আপনার টেক্সট আছে, আপনি রাইট অ্যালাইনে আপনি ওইটা লেফট অ্যালাইন করলেন, মানে বা সাইডে আছে আপনি ওইটা ডান সাইডে আনলেন, শেপটা একটু চেঞ্জ করলেন। তাহলে আপনি কপি থেকে একটা ইউনিক ডিজাইন বের করতে পারবেন। আপনি কপি টু ইউনিক ডিজাইন করলেন, সেটা তো আপনি কপি থেকে একটা ইউনিক ডিজাইন করলেন, ওটাও ডিজাইনের মধ্যে পড়ে। কপি থেকে এমন ভাবে ইউনিক ডিজাইন করার চেষ্টা করতে হবে যেন কেউ ধরতে না পারে যে এটা কপি ডিজাইন। এটা আপনার ইউনিক ডিজাইন করতে হবে, এমন ভাবে কপি করে আপনার ইউনিক ডিজাইন তৈরি করতে হবে। এটা অনেকে বোঝে না, শুরুতে ইউনিক ডিজাইন শুরু করে দিতে দিতে চায়, কিন্তু আসলে এই কপির থেকে যে ইউনিক ডিজাইন তৈরি করা যায় এটা আমরা শিখবো। আর কপি আপনার কালারও আপনার চেঞ্জ করতে হবে, অনেক কিছু আছে। তো আমি এখানে বিস্তারিত আমি এখানে বোঝাবো না, কারণ এটা বোঝাতে গেলে অনেক সময় কেটে যাবে। কালার থিওরি, আপনার ডিজাইনের সম্পূর্ণ একটা পার্ট কালার। আমার সম্পূর্ণ একটা পার্ট না, মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কালার। আপনি যদি কালার থিওরি নিয়ে যদি আপনার আইডিয়া না থাকে, আপনি কিন্তু যতই ভালো ডিজাইন করেন না কেন, আপনি যেমন ধরেন আপনি ফর এক্সাম্পল আমি
ব্লু কালারের উপর আমি টেক্সট যদি আমি ব্ল্যাক করে দিই, এটা কিন্তু বোঝা যাবে না বা এটা ফুটবে না। তো এই কালারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? আপনি যত ভালো ডিজাইন করেন না কেন, আপনি যদি কালার কম্বিনেশন যদি আপনার পারফেক্ট না হয়, তাহলে আপনি আপনার ডিজাইন আপনি ফুটিয়ে তুলতে পারবেন না। সো কালার থিওরিটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে শিখতে হবে। আর আপনার কালার কম্বিনেশনটা এটা আপনার গুগলে সার্চ দিলে আপনার চলে আসে। ডিজাইন সেন্স, ডিজাইন সেন্স কিন্তু আপনার একেবারে আসবে না। আপনি যদি এই কয়টা স্টেপ পার করে ফেলেন, তারপরে আপনি আপনার ভালো ডিজাইন সেন্স আসবে। বা আপনি একটা ডিজাইন দেখে বলতে পারবেন যে এটা ভালো ডিজাইন নাকি খারাপ ডিজাইন, এই ডিজাইন কোয়ালিটিটা কেমন, বা এই ডিজাইনার কেমন হতে পারে যে এই রকম এই ধরনের ডিজাইন করছে। সো এই সব কিছুই আপনার আপনি যখন খুব ভালো ডিজাইন করতে পারবেন, তখন আপনি নিজেই বুঝে যাবেন ডিজাইন সেন্স কখন আপনার বাড়বে বা কখন আসবে। আপনি কখন বুঝতে পারবেন যে আপনার ডিজাইন সেন্স ভালো হচ্ছে বা আপনার ডিজাইন সেন্স ভালো আছে? সেটা হচ্ছে যে আপনার পুরানো ডিজাইন দেখবেন। যখন আপনি আপনার পুরানো ডিজাইন দেখবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার নিজের কাছে মনে হবে এই ডিজাইনগুলো আমি করছি, এই ডিজাইন তো এখানে প্রবলেম আছে, এখানে প্রবলেম আছে, এইটা ভালো হয় নাই, কালার কম্বিনেশনটা ভালো হয় নাই, এই অ্যালাইনমেন্টটা ভালো হয় নাই। তো যখন আপনি নিজের ডিজাইনের ভুল নিজেই ধরতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ডিজাইন সেন্স ভালো বা আপনার ডিজাইন সেন্স আছে বা বাড়তেছে, বা আপনার ডিজাইন সেন্স ইমপ্রুভ হচ্ছে। আস্তে আস্তে এটা ইমপ্রুভ হবে, ঠিক আছে? এটা কোনো বিষয় নয়। যখন আপনি ভালো ডিজাইনার হয়ে গেলেন, মোটামুটি এই কয়টা স্টেপ পার করে ফেললেন, এই স্টেপ গুলো যখন আপনি পার করে ফেলবেন, তখন আপনি একজন ভালো ডিজাইনার হয়ে যাবেন। আর সেম সেম এখানে যে আমি যে যা কিছু বলেছি, সেম ইলাস্ট্রেটর বেলায় সেম। কারণ এখানে তো আপনার টুলবারের কাজ এখানে সেম। কপি আপনার ইলাস্ট্রেটরে কপি করবেন, কপি থেকে ইউনিক ডিজাইন এখানে করবেন, এখানে ইউনিক ডিজাইন বের করার চেষ্টা করবেন। আপনার প্রিন্ট ডিজাইনে যদি থাকেন, তাহলে আপনার প্রিন্ট ডিজাইনে কিন্তু আপনার স্কেচ করতে হবে তেমন কিন্তু কিছু না। আপনার কালার থিওরি নিয়ে আপনার আইডিয়া থাকে তো, একটা ক্লাস করলে আপনি ইলাস্ট্রেটর আপনার কালার নিয়ে আপনার আইডিয়া হয়ে যাচ্ছে, আর ডিজাইন সেন্সটা এমনিতেই চলে আসতেছে, কোনো ব্যাপার না। এই স্টেপগুলো কমপ্লিট করার পরে আমাদের তারপরে কি করতে হবে? এখানে দেখেন, পোর্টফোলিও। আপনি যে একজন ডিজাইনার, বাংলাদেশের সব থেকে একটা আইটি প্রতিষ্ঠান বা আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ আইটি, আপনি ওইখানে আপনি কোর্স করতেছেন। ক্রিয়েটিভ আইটির 20,000, 30,000, 40,000 টাকার আপনার কোর্সও আছে, 6 মাস মেয়াদি বা 1 বছরে এরকম মেবি আছে, আমি শিওর না। তো আপনি একজন ডিজাইনার, আপনি যত ভালো প্রতিষ্ঠান থেকে কোর্স করুন না কেন, বা আপনি আমেরিকা থেকেও আপনি ভালো ইনস্টিটিউট থেকে আপনি কোর্স করেন, আপনার এইটা কোনো ব্যাপার না, বা আপনার সার্টিফিকেট আছে ভালো একটা ইনস্টিটিউটের, এটা কিছুই না। সার্টিফিকেট একটা ডিজাইনারের পরিচয় না, ঠিক আছে? সার্টিফিকেট একটা ডিজাইনারের পরিচয় না। একটা ডিজাইনারের পরিচয় হচ্ছে তার পোর্টফোলিওতে। ওকে? আপনার পোর্টফোলিওর মাধ্যমে আপনার ক্লায়েন্টরা আপনাকে খুঁজে বের করবে, বা আপনার পোর্টফোলিও শো করলে, আপনি যদি আপনি একটা লোকাল কোনো জবও পেতে চান, বা কোনো কোম্পানিতে আপনি বা কোনো এজেন্সিতে যদি আপনি জব নিতে চান, তাহলে আপনার পোর্টফোলিও শো করতে হবে। আর ওরা কেউ কিন্তু আপনার আমি আমার দেখা মতে এরকম নাই যে গ্রাফিক্স ডিজাইনারের সার্টিফিকেট A to Z সকল সার্টিফিকেট চাইছে কোনো এজেন্সি। জাস্ট তারা পোর্টফোলিও দেখতে চাইছে, ঠিক আছে? এর জন্য পোর্টফোলিও খুব ভালোভাবে বানাতে হবে। আমি তো ডাইরেক্ট পোর্টফোলিওতে চলে গেলাম। পোর্টফোলিওর আগে আপনার এখানে যখন আপনার খুব ভালো আপনি ডিজাইন তৈরি করতে পারবেন, বা আপনার ডিজাইন কোয়ালিটি খুবই ভালো হবে, তখন আপনার কি করবেন? আপনি এখানে শুরুতে প্রিন্ট ডিজাইন আছে,
প্রিন্ট ডিজাইন, এখানে প্রিন্ট ডিজাইন আছে। তারপরে আপনার একটা ডিজাইনার কিন্তু একটা সেক্টরে বা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে। আপনার যে কোশ্চেনটা ছিল যে দুই তিনটা নিশে কাজ করতে পারে কিনা বা সেক্টরে কাজ করতে পারে কিনা, হ্যাঁ সব সেক্টরে কাজ করতে পারে বা সবগুলো নিয়ে কাজ করতে পারে, কিন্তু ওইটার জন্য আপনার প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। কারণ একটা লোগো লোগো কিন্তু খুব সিম্পল জিনিস, বা একটা ফন্টে টুইক করলে লোগো হয়ে গেল, এমন কিছু কিন্তু কিছু না। আপনার লোগো ব্র্যান্ডিং এ অনেক কিছু আছে। লোগো ব্র্যান্ডিং এ আমি আসতেছি, এখানে আমি লিখে নিই আগে। লোগো ব্র্যান্ডিং, মোশন ডিজাইনিং, 3D, টি শার্ট ডিজাইন। আপনি যখন ভালো ডিজাইন তৈরি করতে পারতেছেন, যে কোনো ডিজাইন আপনার আপনি তৈরি করতে পারতেছেন, বা ইউনিক ডিজাইন তৈরি করতে পারতেছেন, ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারতেছেন। তো এইখানে আপনার যখন আপনি এই ডিজাইন, আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হয়ে যাবেন বা প্রফেশনাল হতে সময় লাগবে, আপনার কিন্তু আপনি কিন্তু সবগুলো এখানে সবগুলো সেক্টর নিয়ে কাজ করতে পারবেন না। আমরা টি শার্ট ডিজাইন, প্রিন্ট ডিজাইন, লোগো ডিজাইন, এই তিনটা নিয়ে দেখাবো, ফোকাস আমাদের তিনটা। এর মধ্যে আবার মার্কেট প্লেস আছে, অনেক আইটেম আছে, অনেক কিছু আছে। তারপরে আছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার বা এআই। নতুনরা অনেকেই বুঝতে পারে না জিনিসটা, যে এআইটা কি। হ্যাঁ, এই সেক্টর দিয়ে ভালো কিছু করা যায়। এই সব সেক্টর, টি শার্ট ডিজাইন আপনি খুব ভালো টি শার্ট ডিজাইন আপনি এখান থেকে আপনি এআই দিয়ে জেনারেট করতে পারবেন। ভালো লোগো কনসেপ্ট আপনি এআই দিয়ে জেনারেট করতে পারবেন। কিন্তু এআই কিন্তু কোনো ফিউচার না। বা আপনি বুঝতেছেন যে এআই আপনাদের এই ডিজাইনারদের আপনার ডিমান্ড কমে যাবে কিনা? কখনোই না। আপনি কন্টেস্ট মার্কেট প্লেসে যান, বিভিন্ন আপনি ডিজাইন মার্কেট প্লেস গুলোতে ঘুরে দেখেন যে হাজার হাজার ডিজাইনের প্রজেক্ট, মানুষ শেষ করে পারতেছে না। যদিও কম্পিটিটর অনেক বেশি, বাট আপনার সুযোগ তো অনেক বেশি, তাই না? আর যদি এখানে আমি কন্টেস্ট মার্কেট প্লেসের একটা উদাহরণ দিই, এক্সাম্পল। আপনি কন্টেস্ট মার্কেট প্লেসে যান একটা লোগো ডিজাইনের জন্য, আপনার কমপক্ষে আপনি পার ডে দেখবেন যে কমপক্ষে 99 ডিজাইনে আপনার 100-200টা পোস্ট হচ্ছে, ডিজাইন ক্রাউডে 50-60টা পোস্ট হচ্ছে, ডিজাইন হিলে 30-40টা পোস্ট হচ্ছে। এগুলা তো পোস্ট হচ্ছে ফাইবারে প্রতিনিয়ত। আপনার কমপক্ষে আপনার বিভিন্ন গিগের অর্ডার আপনি পেন্ডিং এ দেখবেন যে কমপক্ষে আপনার 50, 60, 100টা করে এক একটা গিগে, যেগুলো টপ লেভেল ডিজাইনার যারা বা টপ রেটেড ফ্রিল্যান্সার যারা, তাদের গিগে দেখবেন যে অলরেডি 150টা পেন্ডিং অর্ডার রয়েছে। তো এগুলা কি আপনার, তার যদি এআই দিয়ে আর সবকিছু সম্ভব হইতো, তাইলে তো এইসব মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট যাইতো না, তাই না? তো এই সব চিন্তা ভাবনা করা যাবে না, ঠিক আছে? আর এআই একটা কোনো সেক্টর না। এআর মাধ্যমমে আমরা খুব ডিজাইন, ভালো কিছু আমরা রিসার্চ করে বের করে, বা ডিজাইন আইডিয়া নিয়ে, বা এখান থেকে ডিজাইন নিয়ে কিভাবে আমাদের কাজে লাগাতে পারি, আমাদের সেক্টরে আমরা এটা আরো ইমপ্রুভ করতে পারি, এইটা আমরা জাস্ট শিখবো, ঠিক আছে? তো আপনার যখন আপনি একজন ভালো মানে ডিজাইনার হয়ে গেলেন এখান থেকে, তখন আপনার সেক্টর সিলেক্ট করতে হবে। টি শার্ট ডিজাইন, প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইনের মানে যা কিছু প্রিন্ট হয় সবকিছুই প্রিন্ট ডিজাইনের মধ্যে পড়ে। টি শার্ট ডিজাইন তো বললাম, টি শার্ট ডিজাইন। লোগো ব্র্যান্ডিং, দেখেন, লোগো ব্র্যান্ডিং এ কিন্তু সবকিছু রিলেটেড। প্রিন্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন,
আপনার এখানে ইউআই ইউএক্স ডিজাইনও আসতে পারে। মানে এটা লোগো ব্র্যান্ডিং এর মধ্যে আমার অনেক ক্লায়েন্ট আছে যারা নক দেয়। আমি অলরেডি অনেক ইউআই ইউএক্স ডিজাইনারকে আমি অনেক প্রজেক্ট দিয়েছি, যে ক্লায়েন্ট তাদের অ্যাপস ডিজাইন করাতে চায়। রিসেন্টলি একটা ক্লায়েন্ট আপনার অ্যাপ ডিজাইনের জন্য করছে, ওইটা লোগো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর এই সব ডিজাইনার আপনার সেক্টর সিলেক্ট করতে হবে। শুরুতে আপনার এগুলা খুব মোশন ডিজাইন বা 3D এগুলা খুব এক্সট্রিম লেভেলে, ঠিক আছে, ওইগুলা খুব পরের বিষয়। প্রথমে আপনার এই তিনটা সেক্টর থেকে আপনার সিলেক্ট করতে হবে যে আপনার কোন সেক্টরটা আপনার ভালো লাগে বা কোন সেক্টরে কাজ। আপনার প্রিন্ট ডিজাইনের কাজ, আপনি তো এখানে যখন আপনি টুলবার গুলো শিখতেছেন তখনই তো আপনি আহ, এখানে আপনার কিন্তু প্রিন্ট ডিজাইন এ টু জেড আপনি শিখে যাচ্ছেন। প্রিন্ট ডিজাইন কিন্তু আপনি শিখে যাচ্ছেন, যে ডিজাইনার সে সব ডিজাইনই পারে। কিন্তু স্পেসিফিক আপনার কিছু জিনিস আছে যেগুলা আপনি এর বাইরে আপনি করতে পারবেন না। যেমন লোগো ব্র্যান্ডিং যারা কাজ করে তাদের কিন্তু টি শার্ট ডিজাইন নিয়ে খুব বেশি ভালো ডিজাইন করতে পারবে না। তারপর আপনি এখানে বর্তমান মার্কেটে একটা ডিমান্ড আছে, আমরা প্রিন্ট ডিজাইন সেক্টরে লোগো ব্র্যান্ডিং এর রেখে দিলাম। এই লোগো ব্র্যান্ডিং এর মধ্যে আপনার সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন, A to Z এভরিথিং পড়ে, ঠিক আছে। আপনার লোগো ব্র্যান্ডিং শিখতে গেলে আপনার A to Z সবকিছুই মোটামুটি আইডিয়া থাকতে হবে, কারণ লোগো ব্র্যান্ডিং এর মধ্যে সবকিছু যায়। আর আপনি এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে বর্তমানে লোকাল ক্লায়েন্ট ধরার জন্য এটা খুব দারুণ একটা জিনিস, ঠিক আছে। বর্তমানে এইটার খুব চাহিদা রয়েছে মার্কেটে, বর্তমানে খুবই চাহিদা রয়েছে। তো আপনি যখন এখান থেকে সিলেক্ট করলেন, আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন। আহ, শুরুতে আপনি মনে করেন যে লোগো ব্র্যান্ডিং নিয়ে শুরু করছেন, তারপরে আপনি চাচ্ছেন যে আমি আরো একটু আমার ইমপ্রুভ করা দরকার, বা আমার এখান থেকে আরো কিছু স্কিল ডেভেলপ করা দরকার। অবশ্যই আপনার স্কিল ডেভেলপ করা দরকার, তা না হলে আপনি পিছিয়ে পড়বেন। এখান থেকে আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইনে চলে যান বা সুইচ করেন, আপনি তো অলরেডি লোগো ডিজাইনার হয়ে আপনি এখানে সুইচ করতেছেন বা মুভ করতেছেন। তো আপনি যখন একটা ইউআই ইউএক্স ডিজাইনের বা আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন বা ওয়েব টেমপ্লেট ডিজাইন বা একটা অ্যাপস ডিজাইন আপনি তৈরি করতে চাচ্ছেন, বা ওইটা পোর্টফোলিও হিসেবে রাখতে চাচ্ছেন, তো আপনার ওয়েবসাইটের তো একটা লোগো দরকার। আপনি তো অলরেডি লোগো ডিজাইনার, তো আপনার লোগো, আপনার পোর্টফোলিওর জন্য কিন্তু আপনার ওয়েব টেমপ্লেটের জন্য লোগো কিন্তু আপনি নিজেই বানিয়ে ফেলতে পারতেছেন। সো এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট। আপনি এখান থেকে কখনোই আপনি আপনি যদি একবারে ইউআই ইউএক্স ডিজাইন শিখতে চান তাহলে আপনি ভুল করবেন, কারণ আপনি কালার থিওরি সম্পর্কে জানেন না, টাইপোগ্রাফি সম্পর্কে জানেন না। এখানে অনেক কিছু বাদ আছে, ঠিক আছে, টাইপোগ্রাফি, টেক্সট অ্যালাইনমেন্ট, হায়ারার্কি, অনেক কিছু আছে। তারপর আপনি যখন ইউআই ইউএক্স ডিজাইন শিখবেন তখন আপনার চাহিদাটা, আকাঙ্ক্ষা আরো বেড়ে যাবে যে এই এই ডিজাইনার একটা পোর্টফোলিওতে খুব সুন্দর অ্যানিমেশন করে তার ওয়েবসাইটের সেকশন বার এই দিকে অ্যানিমেশন হচ্ছে, ওই দিকে অ্যানিমেশন হচ্ছে। তখন আপনার মোশন ডিজাইন আপনার শিখতে হবে। তো মোশন ডিজাইন শিখতে গেলে আপনার অ্যাডোবি আফটার ইফেক্টের কাজ শিখতে হবে। তারপর 3D শিখতে গেলে আপনি, তারপরে মনে করেন যে আপনি যদি 3D শিখতে চান, এগুলা কিন্তু প্রচুর ডিমান্ড। বর্তমান ইউআই ইউএক্স মোশন ডিজাইন 3Dর খুব ডিমান্ড। দেখেন আপনি যদি লোকাল জব করতে চান, দেখবেন যে আপনার ফটোশপ ইলাস্ট্রেটর এক্সপার্ট, বাট আপনার অবশ্যই বা জানলে ভালো যে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট ভিডিও এডিটিং জানলে আপনার এটার জন্য আপনার জন্য প্লাস পয়েন্ট। বিভিন্ন জবে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে। তো এই জন্য আপনার আফটার ইফেক্ট অবশ্যই শেখা উচিত। আপনি যদি লোগো ডিজাইনারও হয়ে থাকেন, তো আপনি আপনার লোগো অ্যানিমেশন করতে পারবেন খুব স্মুথলি। এটা আপনার পোর্টফোলিওতে খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। তো এরপরে লাস্ট হচ্ছে যে 3D। আপনি 3Dর জন্য ব্লেন্ডার আছে, 3ds ম্যাক্স আছে, তারপরে মায়া আছে, তারপর আপনার সিনেমা 4D বা 3D এরকম একটা সফটওয়্যার আছে। তো অনেকগুলো সফটওয়্যার আছে, ওইগুলো আপনার, ওইগুলো এটা হচ্ছে শেষ, একেবারে শেষ পর্যায়ে যে আপনি করতে পারবেন। তারপরে আরো অনেক কিছু আছে আপনার, আহ ওইটার জন্য আপনার অ্যানিমেশন, কার্টুন অ্যানিমেশন যেগুলা, ওর জন্য আপনার খুব প্রফেশনাল আর্টিস্ট হওয়ার দরকার। আপনার খুব যারা ভালো আর্ট করতে পারে তাদের জন্য কিন্তু লোগো ডিজাইন বা আপনার বিভিন্ন ইলাস্ট্রেশন করা খুবই সহজ, খুবই ইজি। এখানে কিন্তু আরেকটা ক্যাটাগরি আমরা সেক্টর অ্যাড করতে পারি, ইলাস্ট্রেশন।
ঠিক আছে। ইলাস্ট্রেশনে কিন্তু বর্তমানে ব্যাপক ডিমান্ড। আপনার একটা ল্যান্ডিং পেজ ওয়েব টেমপ্লেটে, আপনার একটা ডিজাইনে, হেডারে কিন্তু ইলাস্ট্রেশন এখন, মডার্ন ডিজাইনে ইলাস্ট্রেশন এগুলো চলে। আপনি যখন সেক্টর সিলেক্ট করবেন, এই সেক্টর সিলেক্ট করার পরে আপনি মনে করেন আপনি লোগো ডিজাইন, আপনি এখানে লোগো ডিজাইনের একটা পোর্টফোলিও করবেন। আপনার এখানে সেক্টর সিলেক্ট হয়ে গেল। আপনার, আপনি চাচ্ছেন যে আপনি লোগো ডিজাইনার হতে, তো আপনি এখানে একটা আপনার পোর্টফোলিও বিল্ড আপ করলেন। পোর্টফোলিও বিল্ড আপ করার পরে আপনার কাজ হচ্ছে যে মার্কেট প্লেসে যাওয়া। আপনি যে একজন ডিজাইনার, আপনি একটা জব পোস্টে অ্যাপ্লাই করবেন, আপনি পোর্টফোলিও ছাড়া কিভাবে অ্যাপ্লাই করবেন? খালি সিভি বা রিজুমে দিলে কি আপনার পোর্টফোলিও আপনাকে ডিজাইনার হিসেবে হায়ার করে নিবে বা আপনাকে ইন্টারভিউতে ডাকবে? আপনার ভালো পোর্টফোলিও থাকলে অবশ্যই আপনি ভালো কোম্পানিতে রিমোট জব পেতে পারেন, বা দেশের বাইরে আপনি রিমোট জব পেতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনাকে ভালো পোর্টফোলিও করতে হবে। ভালো পোর্টফোলিও করলে আপনি অবশ্যই ভালো জব পাবেন, বা ভালো ক্লায়েন্টও পাবেন এখানে। লোকাল জব অর ক্লায়েন্ট। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা রিমোট জব, আপনি এই পোর্টফোলিও যদি আপনি ভালোভাবে বিল্ড আপ করতে পারেন, লোকাল ক্লায়েন্ট আপনি এখান থেকে পাবেন। আর লোকাল ক্লায়েন্ট কিন্তু ধরা এত সহজ না। আপনি ইন্টারন্যাশনাল একটা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করে যে মজা পাবেন, লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করে কখনোই মজা পাবেন না। এইটা আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন, বা যারা কাজ করছে তারা বুঝতে পারতেছে। কারণ আপনার বাইরের একটা ক্লায়েন্ট একটা লোগো প্রজেক্টে $300-400 দিতে চায়, আর আপনি একটা লোকাল ক্লায়েন্টের কাছ থেকে আপনি 3-4 হাজার টাকার থেকে বেশি আপনি আশা করতে পারবেন না। যদি ভালো কোনো এজেন্সি হয় বা ভালো কোনো কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনি 10,000, 15,000, 20,000 চার্জ করতে পারেন। তো এটা আপনার পোর্টফোলিওর উপর ডিপেন্ড করবে, কারণ আপনাকে আপনার চেহারা দেখে কেউ আপনার এই টাকা আপনাকে দিবে না। ঠিক আছে। পোর্টফোলিও বিল্ড আপ করার পরে আপনাকে মার্কেট প্লেসে ঢুকতে হবে। মার্কেট প্লেস, কারণ পোর্টফোলিও আমরা অনেকে তৈরি করি, পোর্টফোলিও অনেকটা লাকের উপর ডিপেন্ড করে যে পোর্টফোলিও বানালেই যে আপনি ক্লায়েন্ট পাবেন। অনেকেই, অনেকের ভুল ধারণা যে পোর্টফোলিও বানালে হয়তো ক্লায়েন্ট পাওয়া যাবে বা এরকম। এ অবশ্যই পাবেন, আপনি যদি ভালো মানের, আপনি যদি খুব হাই কোয়ালিটি বা খুব প্রফেশনাল লুক দিতে পারেন আপনার পোর্টফোলিওতে। আপনি যদি আপনার ক্লায়েন্ট বা আপনার ক্লায়েন্ট যে ধরনের চাই, আপনি পোর্টফোলিও বানালে অবশ্যই আপনি কাজ পাবেন। কিন্তু আপনি যে কখন পাবেন এটা কিন্তু বলা যায় না। ক্লায়েন্ট যে কখন নক দিবে এটার কিন্তু কোনো সঠিক টাইম নাই, বা এটা ক্লায়েন্ট যে কোনো এনি টাইম আপনাকে নক দিতে পারে। ঠিক আছে। তো পোর্টফোলিও বানিয়ে তো আমরা লোকাল জব বা এই বাইরের ক্লায়েন্ট গুলো পাওয়ার জন্য আমরা বসে থাকবো না। অবশ্যই আমাদের ট্রাই করে যেতে হবে অন্য কোনো কাজ পাওয়ার জন্য। তো আমাদের মার্কেট প্লেসে ঢুকতে হবে। মার্কেট প্লেসে ঢোকার জন্য আপনার, আমি এখানে আর লিখে দিলাম না, এখানে আপনার টি শার্ট ডিজাইনের জন্য পড সাইট আছে কিছু। আপনার প্রিন্ট অন ডিমান্ড, ওইখানে আপনার টি শার্ট ডিজাইন করে সেল করতে পারেন। এর মধ্যে ক্রিয়েটিভ ফেব্রিকা আছে, ওইটা আপনার পার ডাউনলোড বা সেলে আপনি আপনার আর্নিং আসবে। তারপরে আপনি মাইক্রোস্টক সাইটে আপনি কাজ করতে পারেন। প্রিন্ট ডিজাইন, লোগো ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি মাইক্রোস্টক সাইটে কাজ করতে পারেন। ফ্রি পিক আছে, অ্যাডোবি স্টক আছে, আপনার আরো অনেক শার্টের স্টক আছে, অনেকগুলো সাইট আছে। যদিও প্রাইম মার্কেট প্লেসই ডাউন, বাট আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন, যদি একটু পরিশ্রমী হন, তাহলে কিন্তু আপনি এই মার্কেট প্লেস থেকে খুব ভালো একটা আর্নিং অ্যামাউন্ট বের করতে পারবেন। যেহেতু এখানে আপনি মাইক্রোস্টক সাইটে কাজ করলেন, তারপরে আপনি কাজ করতে পারেন অ্যাক্টিভ মার্কেট প্লেসে, freelancer.com এ আপনি, তারপরে আপওয়ার্ক কাছে, তারপর আপনি কন্টেস্ট মার্কেট প্লেসে কাজ করতে পারেন। এখানে শুরুতে আপনি মার্কেট প্লেসে অবশ্যই এটা মার্ক করে, এটা না বললেই নয়, শুরুতে কন্টেস্ট মার্কেট প্লেসে আপনার যাওয়া উচিত। ঠিক আছে। মার্কেট প্লেসে গেলে শুরুতে আপনার কন্টেস্ট মার্কেট প্লেসে যাওয়া উচিত। আপনি যতই ভালো ডিজাইনার হয়ে
যান না কেন, আপনি কিন্তু এই 4-5 মাসে কখনোই ভালো ডিজাইনার হতে পারবেন না। ভালো ডিজাইনার হতে গেলে আপনার অবশ্যই অন্যদের, আপনার যে কম্পিটিটর আছে, আপনার কম্পিটিটর কোথায় আছে? আছে এই কন্টেস্ট মার্কেট প্লেসে। এই কন্টেস্ট মার্কেট প্লেস অনেকগুলো আছে, 99 ডিজাইন আছে, ডিজাইন ক্রাউড আছে, ডিজাইন হিল আছে, ফ্রিল্যান্সার আছে। যারা নিউবি তারা সকলেই freelancer.com-এ প্রথমে কন্টেস্ট শুরু করবে। আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন থেকে শুরু করতে পারেন, আপনি ব্যানার ডিজাইন থেকে শুরু করতে পারেন, আপনি আদার যেসব কন্টেস্ট আছে ওইগুলা থেকে আপনি যেইটা পারেন ওইটা দিয়ে আপনি শুরু করলেন। আপনি মনে করেন যে একটা লোগো ডিজাইন কন্টেস্টে, আপনি লোগো ডিজাইন একটা কন্টেস্টে আপনি এই কন্টেস্টে অ্যাটেন্ড করলেন। ওইখান থেকে আপনি কন্টেস্টে, আপনি আপনাদের যে কম্পিটিটর বা যারা আদার যে কন্টেস্ট যারা ডিজাইনার, তারা কিন্তু ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী ডিজাইন দিচ্ছে। আপনি ওইটা নিয়ে রিসার্চ করতে পারতেছেন যে এই ব্রিফ, একটা রিয়েল ক্লায়েন্টের ব্রিফ কেমন হয়। ওই ব্রিফ নিয়ে আপনি এটা আপনি রিসার্চ করতে পারতেছেন যে তারা কেমন ডিজাইনার দিল। ওই ডিজাইনার যদি রেটিং পায়, আপনি ওইটা থেকে আপনি আরো একটু আইডিয়া নিতে পারতেছেন যে এর থেকে আমার বেটার ডিজাইন, ক্লায়েন্ট এই ধরনের ডিজাইন পছন্দ করে, আমার আরো বেটার কিছু দেওয়া উচিত। তারপর ফাইবার আছে, ফাইবার এখন একটু কঠিন হয়ে গিয়েছে কারণ সকল গিগ অ্যাপ্রুভ হচ্ছে না। তারপর আমরা চেষ্টা করব যে কিভাবে গিগ অ্যাপ্রুভ করানো যায়, এগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করব। তাই এই গেল আপনাদের মোটামুটি ডিজাইনার, একজন ডিজাইনার হতে গেলে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। আপনার অবশ্যই এখানে আপনার একটা সেক্টর নিয়ে পড়ে থাকবেন না। লোগো ডিজাইন বা প্রিন্ট ডিজাইন বা টি শার্ট ডিজাইন একটা সেক্টর নিয়ে পড়ে থাকবেন না। অবশ্যই আপনার সামনে স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি স্কিল ডেভেলপ না করেন তাহলে আপনি অন্যদের থেকে এক স্টেপ পিছিয়ে যাবেন। অবশ্যই এগুলো কমপ্লিট করে, ফুল কমপ্লিট করে দেন আপনার এখানে সুইচ করতে হবে। আর এখানে পোর্টফোলিওর একটা ব্যাপার আছে যে আপনার পোর্টফোলিও তো সবকিছু লোগো ব্র্যান্ডিং নিয়ে বা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে। এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কিভাবে লোকাল ক্লায়েন্ট পাবেন, কিভাবে খুঁজে বের করবেন, বাজেট কত কি হতে পারে, এই টু জেড নিয়ে এভরিথিং নিয়ে আমরা আলোচনা করব। আপনার এরপরে এই ধরনের এই সেক্টর সুইচ করতে পারেন। মোটামুটি এই গেল আপনার বেসিক একটা ধারণা যে এইভাবে আপনারা মোটামুটি স্টেপ বাই স্টেপ, বা আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ঠিক আছে? মোটামুটি এইভাবে আপনারা আগালে হয়তো বা ভালো কিছু করতে পারবেন। দেখেন এখানে আমি অনেক পয়েন্ট, এই টুলবার, এই কপি ডিজাইন, কপি টু ইউনিক ডিজাইন, কালার থিওরি, এখানে অনেক কিছু বাদ আছে। আপনি যখন টিম নিবেন, আরেকটা জিনিস আপনাদের দেখাই, আপনি যখন কন্টেস্টে যাবেন, আপনি তখন চাইলে আপনি টিম ক্রিয়েট করতে পারেন কন্টেস্ট মার্কেট প্লেসে। কন্টেস্ট মার্কেট প্লেস বেস আপনি একটা টিম তৈরি করতে পারেন। আপনি চাইলে লোকাল ক্লায়েন্ট টিম তৈরি করতে পারেন। মানে লোকাল ক্লায়েন্টের আপনার যখন আপনি একটা ক্লায়েন্ট পাবেন, ওই ক্লায়েন্টের মাধ্যমে আরেকটা ক্লায়েন্ট আসতে পারে, ওই ক্লায়েন্টের থেকে আরেকটা ক্লায়েন্ট আসতে পারে। বা আপনি যখন আপনি ক্লায়েন্ট খোঁজা শুরু করবেন, কিভাবে কি শুরু করবেন, এ টু জেড আমরা এভরিথিং আমরা বলে দিব। তখন আপনি দেখবেন যে ডিজাইনের কাজ আসতেছে প্রচুর, তখন আপনার টিম তৈরি হবে। তো টিম তৈরি করার সব কিছু, সব দায়িত্বটা সব সম্পূর্ণ আপনার উপর। ঠিক আছে? মনে করেন আপনি, আপনার পাশের এক ভাই আছে, আপনি, সে কিছু করছে না বা পড়াশোনা করছে বা একটা জব খুঁজতেছে, আপনি তার একটু হেল্প করে দিলেন। আপনি আপনি তখন প্রফেশনাল ডিজাইনার হয়ে যাবেন। আর আমরা আসলে কোনো ডিজাইনার না, এখনো শিখে যাচ্ছি। আপনারাও শিখে যাবেন, দেখবেন যে শেখা শেষ নাই। ঠিক আছে? প্রতিনিয়ত কাজ করতে গেলে নতুন নতুন কাজ, সবকিছু শেখা লাগে। আর এখানে আপনার টিম, আপনি এখানে টিম নিয়ে কাজ করতে পারবেন যখন আপনার দেখবেন যে আপনি, আপনার পক্ষে প্রতিদিন কয়টা, বেশি হলে 10টা ডিজাইন তৈরি করা সম্ভব, বা সর্বোচ্চ গেলে হাইস্ট আপনি 20টা ডিজাইন তৈরি করতে পারবেন। তার অধিক ডিজাইন যখন থাকবে, কারণ আপনি যখন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন, কারণ ই কমার্স সাইট বা এফ কমার্স বিজনেস বর্তমানে যে পরিমাণে বাড়ছে, তো এই ক্ষেত্রে আপনার লোকাল ক্লায়েন্টের ডিজাইন চাহিদার প্রচুর ডিমান্ড। আপনারা দেখতেছেন যে অনেকে বুস্ট করে, ঠিক আছে, পেইড মার্কেটিং করে। আমরা পেইড মার্কেটিংও দেখাবো, ফ্রি মার্কেটিংও দেখাবো কিভাবে এটা আপনারা নিজের বিজনেস দাঁড় করাবেন, বা আপনি একটা টিম নিয়ে আপনি কাজ করার মতো একটা ক্যাপাসিটি আপনি বিল্ড আপ করবেন।
তো এইখানে আপনি যখন আপনি একজনকে শিখালেন, পাশের এক ভাইকে বা যে একটু প্রবলেম আছে তাকে আপনি 2-3 মাস কাজ শিখে মোটামুটি একটা কাজ বুঝিয়ে দিবেন যে এইভাবে সে কাজ কমপ্লিট করলো, বা আপনার একটু হইলেও আপনি আপনার প্রেশার একটু কমবে। এভাবে একজন দুইজন বাড়াতে বাড়াতে তাদের অল্প কিছু স্যালারি দিতে পারেন, বা শুরুতে ইন্টার্ন হিসেবে নিতে পারেন। 2-3 মাস আপনার সাথে কাজ করলো, কাজ শিখলো, দেন আপনি যখন বুঝতেছেন যে সে, তার মাধ্যমে আপনি একটা আউটপুট পাচ্ছেন, তো আপনি তখন তাকে কিছু স্যালারি দিলেন, আস্তে আস্তে ইনক্রিমেন্ট বাড়ালেন, এইভাবে তৈরি করতে পারেন। কনটেস্টেড টিম হিসেবে কাজ করা যায়, এটা আমরা বলে দিব। মোটামুটি এইভাবে আপনার স্টেপ বাই স্টেপ আগাতে পারেন। আর অনেক কিছু আছে, ডিটেলস এভরিথিং আপনার স্টেপ বাই স্টেপ বলে দিব, ঠিক আছে? সবকিছুই সময়ের ব্যাপার, আর আপনার পরিশ্রম আর আপনার ধৈর্যের উপর ডিপেন্ড করবে যে আপনি ধৈর্য ধরে আপনি এই সেক্টরে পড়ে থাকতে পারবেন কিনা। আপনি যদি একটু সময় নিয়ে আপনি ধৈর্য ধরে একটু পরিশ্রম করে আপনি লেগে থাকেন, বা যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি ডিজাইন রিসার্চ করবেন, একটু নাড়াচাড়া করবেন, বা ভালো ভালো ডিজাইনার ডিজাইন দেখতে থাকবেন, তাহলে দেখবেন যে এমনিতে আপনার মনে ভিতর থেকে আপনি একটা ডিজাইন করতে বসবেন, আপনার ভিতর থেকে অটোমেটিক ডিজাইন আইডিয়া বের হতে থাকবে, মাথায় ডিজাইন ঘুরপাক খেতে থাকবে, যে এই ডিজাইনটা এমন করলে ভালো হবে, এই ডিজাইনটা ওই রকম দেখছিলাম ওই রকম করি, বাট এইটার শেপটা একটু ঘুরিয়ে দিই, বা এইটার শেপটা একটু কার্ভ করে দিই, এটা একটু এরকম করি। অটোমেটিক আপনার ডিজাইন জেনারেট হয়ে যাবে, আপনার নিজের অজান্তে আপনার ডিজাইন তৈরি হয়ে যাবে। তো ক্রিয়েটিভ কোনো লোকই আপনার বা কোনো মানুষই এই ক্রিয়েটিভিটি নিয়ে জন্মায় না। আপনার প্রচুর প্র্যাকটিস, হার্ডওয়ার্ক, আপনার পরিশ্রম, সময়, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার এই ক্রিয়েটিভিটিটা চলে আসবে। তো আমি বলবো সবকিছু হচ্ছে সময়ের খেল, ঠিক আছে? সবকিছু হচ্ছে সময়ের উপর ডিপেন্ড করবে। তো সময়, ওই ভালো ডিজাইনার হয়তো বা আপনার 3 বছর আগে থেকে এত সময় ধরে পড়েছিল, অবশ্যই সে প্র্যাকটিস করছে, অবশ্যই সে ধৈর্য ধরে পড়েছিল, অবশ্যই সে হার্ডওয়ার্ক করছে, যার জন্য এতটা সময় ধরে সে আজ ভালো পজিশনে চলে গেছে। তো আপনি যদি 3 বছরের কাজ আপনি যদি 3 মাসে করতে চান, আপনি তো পারবেন না, অবশ্যই আপনাকে সময় দিতে হবে। তো এই সময়টা ধৈর্য ধরে পড়ে থাকতে হবে, ইনশাল্লাহ আপনি পারবেন।